আসসালামু আলাইকুম এসএসসি 2024 ব্যাচ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আশা করি তোমাদের বিগত পরীক্ষাগুলো ভালো হয়েছে। এখন তোমরা যারা আইসিটি পরীক্ষা নিয়ে চিন্তিত বা আইসিটির অনেক চ্যাপ্টার তোমাদের অনেক জনের পড়া হয়নি বা কোথা থেকে কি পড়বা বুঝতে পারতেছ না, তাদের জন্য আমি তৈরি করেছি আমার নিজের অভিজ্ঞতা এবং টেস্ট পেপারের উপর ভিত্তি করে একটি চূড়ান্ত সাজেশন। এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করো তাহলে আশা করি তোমরা এইখান থেকে ভালো ফলাফল করতে পারবা, কারণ এইখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। চলো তাই আমরা দেখে নিই কোন অধ্যায় থেকে তোমরা কিভাবে পড়বা আর কোন অধ্যায় থেকে কতগুলো এমসিকিউ বা সিকিউ আসে। চ্যাপ্টার 1 থেকে মাস্ট একটা এমসিকিউ আসবে এবং এই চ্যাপ্টার 1 এ আমি যে টপিকগুলো বলে দিব সেই টপিকগুলো যদি পড়ো এখান থেকে তোমাদের 4-5টা এমসিকিউ কভার হয়ে যাবে। এখন চ্যাপ্টার 2 থেকে মাস্ট আরেকটা সিকিউ আসবে। এই যে একটা বলেছি মানে একটাই না, এখান থেকে একটার অধিকও আসতে পারে। আর এখান থেকে ও সেম 4-5টা এমসিকিউ থাকবে। এখন চ্যাপ্টার 3 হচ্ছে কি সংখ্যা পদ্ধতি তোমরা জানো যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। তাই আমরা বলে নিতে পারি এখান থেকে দুটো সিকিউ আসবে, দুটো সিকিউ মাস্ট আসবে। এখান থেকে দুটো সিকিউ মাস্ট, এখান থেকে এমসিকিউর পার্টটা সবচেয়ে বেশি আসে। তোমাদের যে 20-25টা নৈবিত্তিক আসে, 25টা নৈবিত্তিকের মধ্যে সবচেয়ে বেশি নৈবিত্তিক কিন্তু এই টপিক থেকে আসে। এখান থেকে 6-7টা এমসিকিউ তোমরা ইজিলি পেয়ে যাবা। আমি যে টপিকগুলো বলবো ওই টপিকগুলো যদি তুমি জাস্ট একটু রিভাইজ দিয়ে যাও, একটু ভালো করে বুঝে যাও, তাহলেই কিন্তু তুমি 6 থেকে 7টা সিকিউ তুমি ইজিলি অ্যানসার করতে এমসিকিউ ইজিলি অ্যানসার করতে পারবা। এখন চ্যাপ্টার 4 হচ্ছে এইচটিএমএল থেকে একটা সৃজনশীল তো অবশ্যই আসবে, কিন্তু কোন সময় এখান থেকে দুইটা সৃজনশীলও চলে আসতে পারে। দুটো চলে আসলে এখান থেকে যদি দুটো আসে এইখান থেকে একটা সৃজনশীল চ্যাপ্টার 2 থেকে একটা সৃজনশীল আসবে। তাহলে এখন এখানে তোমাদের কয়টা হয়ে গেল, এখানে তোমাদের 5টা হয়ে গেল, তোমাদের এখানে 5টা সৃজনশীল কমপ্লিট হয়ে গেল। এখন তোমরা যারা পঞ্চম অধ্যায়টা আগে থেকে পড়েছো, আগে থেকে ভালো করে পারো, তারাই কেবলমাত্র শুধুমাত্র পঞ্চম অধ্যায় অ্যানসার করবে। এখন তোমাদের পঞ্চম অধ্যায় অ্যানসারের দুইটা একটা বেনিফিট আছে। পঞ্চম অধ্যায় যদি তুমি অ্যানসার করো তাহলে চ্যাপ্টার 1 এ আর 2 থেকে অ্যানসার করার প্রয়োজন পড়বে না, কারণ চ্যাপ্টার 1 আর 2 হচ্ছে বর্ণনামূলক টাইপের কোশ্চেনগুলো থাকে। এই কোশ্চেনগুলো তুমি যদি অ্যানসার করো তাহলে তোমাদের এখান থেকে কিছু মার্ক কাটার সম্ভাবনা থাকে। কিন্তু চ্যাপ্টার 5 এ হচ্ছে তোমার অ্যালগরিদম বা ফ্লোচার্ট অথবা তোমার হচ্ছে প্রোগ্রাম লিখতে দেয়, যেখান থেকে যদি তুমি 100% পারো তাহলে তোমার এখান থেকে কোনো কাটার প্রয়োজন পড়ে না, তোমার স্যার কোথাও কাটতে পারবে না। এখন চ্যাপ্টার 1 যদি আবার তুমি যদি চ্যাপ্টার 5 পারো, যদি চ্যাপ্টার 1 আর 2 বাদ দাও তাহলে একটা তোমাদের সমস্যা আছে। সমস্যাটা কি, তুমি এখান থেকে কিন্তু এমসিকিউ গুলো তখন আর অ্যানসার করতে পারবে না। তাই চলো এখন আমি দেখি এই চ্যাপ্টার 1 2 3 4 5 থেকে কোন জায়গা থেকে তুমি কি কি টপিক পড়লে খুব ইজিলি অ্যানসার গুলো করতে পারবা আর অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। এখানে আমি কিছু টপিকের নাম লিখেছি, যে টপিকগুলো হচ্ছে তোমরা সবাই জানো। এই টপিকগুলো হচ্ছে এআই, তারপর ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, বিআর এবং ক্রায়োসার্জারি। তোমাদের আগে বিগত সালগুলো হচ্ছে ক্রায়োসার্জারি এবং বিআর থেকে বেশি কোশ্চেন এসেছে। এখান থেকে কোশ্চেন কিছু এখানে টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখান থেকে আসার চান্সটা একটু কম। তোমরা সবার প্রথম হইতেছে রোবোটিক্স, অনেক গুরুত্ব সহকারে পড়বা। রোবোটিক্সের সাথে এআইটা জোড়া লেগে দুটো টপিকই ভালো করে পড়বা। এরপর হচ্ছে ন্যানো টেকনোলজি, এটা এত গুরুত্ব না হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা খুব গুরুত্বপূর্ণ। এই টপিকগুলো একটু ভালো করে পড়বা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে এখানে হচ্ছে বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স ম্যাট্রিক্স, এই জিনিসটা তোমাদের অনেক জনেরই সমস্যা হয়ে যায়। কোনটা কি মানে এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা অনেকজনই করতে পারো না। এই টপিক দুটো একটু বুঝে শুনে পড়বা, কারণ এইখান থেকে তুমি যদি একটার বিপরীতে আরেকটার অ্যানসার করে দাও তাহলে কিন্তু তোমার এইখান থেকে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। এই টপিকগুলো একটু ভালো করে পড়বা। এই দুটো হচ্ছে আমি 2 স্টার দিয়ে রাখলাম, একটু পড়বা। এখন কাজ সার্জারি যেহেতু আগের বছর আসছে, আমি তো আর বলতে পারি না যে এখানে এই বছর আসবে না, এরকম না। তাও কাজ সার্জারি আমি 3 স্টার দিয়ে রাখলাম। আর হচ্ছে বিআরটা আমি 2 স্টার দিয়ে রাখলাম। আশা করি এই আমার স্টারের উপর ভিত্তি করে তুমি বুঝতে পারতেছো যে কোন টপিকটা কত গুরুত্বপূর্ণ। এখন আসে যাক তুমি এখান থেকে কি কি পড়বা। আসলে এসএসসি তে আমি যে অনেক আইসিটি তো অনেক ভালো পড়ছি, অনেক বেশি পড়ছি এমন না, আমি হচ্ছে টেকনিক্যালি পড়তাম একটু।
তোমরাও আশা করি যদি ওই টেকনিক্যালি পড়ো তাহলে তোমাদের এইখান থেকে একটা ভালো ফলাফল করার সম্ভাবনা অনেক বেশি। এত তোমাদের সময় এখন যেহেতু 2 দিন আছে, এখন সময় যেহেতু বেশি নাই, তোমরা জাস্ট একটু টপিকগুলো রিভিশন করবা, একটু টেকনিক্যাল ভাবে একটু টেকনিক ইউজ করে হইতেছে তুমি এই জিনিসগুলো পড়বা। এই টপিকগুলো থেকে তুমি কি কি পড়বা? ফার্স্ট হইতেছে এই টপিকগুলোতে পড়বা কি বা কাকে বলে। এটা হচ্ছে তোমার ক নম্বরের জন্য আসতে পারে, কি বা কাকে বলে। আরো পড়বা যে কিভাবে এই টপিকগুলো কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে বা এটা সুবিধা অসুবিধা পড়বা। এবং সর্বশেষ এটা হচ্ছে মানব জীবনে এটার প্রভাব, মানে তোমার এটা কি মানব জীবনে এটা উপকার না অপকারী, উপকার করলে কিভাবে উপকার করে এই প্রভাবটা তোমরা একটু ভালো করে পড়বা। আমি যে টপিক যে জিনিসগুলো বলে দিলাম এই বাদে তোমার আর বেশি কিছু পড়ার প্রয়োজন নেই। তুমি যদি এই টপিকগুলো একটু ভালো করে আমার যে কি বা কাকে বলে, কিভাবে কাজ করে, সুবিধা অসুবিধা আর প্রভাব, এই টপিক প্রত্যেকটি টপিকে যাবা। এই যে কি বা কাকে বলে, কিভাবে কাজ করে, সুবিধা অসুবিধা প্রভাব, এই জিনিসটা এই বাদ তুমি দেখবে যে আর কোনো কোশ্চেন নেই। তুমি আমার যদি কথা বিশ্বাস না হয় তুমি টেস্ট পেপার খুলে দেখো, টেস্ট পেপার খুলে জাস্ট এইভাবেই তুমি কোশ্চেনগুলো ইজিলি পেয়ে যাবে। এটা পুরো করলে তাহলে তোমার হয়ে যাচ্ছে চ্যাপ্টার 1। এখন আসো চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে তোমরা অবশ্যই নেটওয়ার্ক টপোলজিটা পড়বা। চ্যাপ্টার 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এখন টপোলজি থেকে তোমরা কি কি পড়বা? টপোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসো টপোলজি থেকে কি কি পড়বা? টপোলজি কোনটা কি টপোলজি এটা তোমরা একটু মাথায় রাখবা। এটা চিত্র কিভাবে, কোনটার জন্য কি চিত্রটা কিভাবে ছিল, কোনটার সাথে কিভাবে কানেক্ট হইছে, মানে মেইন কথা হচ্ছে টপোলজিটা কিভাবে তৈরি করছে, কোনটা কোন টপোলজি, এটা সবার আগে তোমার মাথায় রাখতে হবে। তারপরে এখান থেকে পড়বা তুমি সুবিধা আর অসুবিধা। আর নেটওয়ার্ক সিস্টেম এখানে অনেক গুরুত্বপূর্ণ, যে কোনটা কোন নেটওয়ার্ক সিস্টেমের আওতায় পড়ে। এই নেটওয়ার্ক সিস্টেমটা তুমি একটু ভালো করে পড়বা। এর হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড, তোমরা অবশ্যই অনেক জনের ডাটা ট্রান্সমিশন মোডের হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এগুলো পড়ছো। এইগুলোই জাস্ট একবার রিভিশন দিবা, বেশি কিছু করার দরকার নেই, জাস্ট একবার 10 মিনিটের রিভিশন দিলে তোমাদের হয়ে যাবে। এখন আসো তার মাধ্যম হচ্ছে খ থেকে বা খ এবং গ এ আসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মাধ্যম এবং তার মেইন মাধ্যম। তার মাধ্যমে কি থাকে, যদি এখানে তার মাধ্যমে কোনো কোশ্চেন থাকে বলবে যে অপটিক্যাল ফাইবারের গাঠনিক কিভাবে গঠন করে, এটা প্রশ্ন আসতে পারে। অথবা আসতে পারে অপটিক্যাল ফাইবার আলোর গতিতে কাজ করে, এটা তোমার একটা উদ্দীপক দিয়ে দিল যে একটা তার আলোর গতিতে কাজ করে। এটা কোন তার, এটা উপরে তোমার হতেছে কি করতে হবে। এখানে বেশি কিছু নাই, তার মাধ্যমে বেশি কিছু নাই। এখানে আছে হইতেছে 3-4টা কেবল, একটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, তারপরে অপটিক্যাল ফাইবার। এখন তার বিহীন মাধ্যমে তোমরা যে জিনিসটা সবচেয়ে মনে রাখবা, তার বিহীন মাধ্যমে আছে কি কি, রাউটার, মডেম, তারপর ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলোর ভিতর সবচেয়ে তোমার যে জিনিসটা মনে রাখতে হবে কোনটার রেঞ্জ কতটুকু, কোনটার ফ্রিকোয়েন্সি কতটুকু, আর কোনটা কিভাবে কাজ করে, কোনটা তৈরিতে কোনটা কাজ করে। এই জিনিসগুলো যদি তুমি একটু মাথায় রাখো তাহলে আশা করি এইখান থেকে তুমি 2 ঘন্টা যদি এই দ্বিতীয় অধ্যায় মনোযোগ দিয়ে পড়ো, বেশি না মাত্র 2টা ঘন্টা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমাদের আর বেশি কিছু পড়ার প্রয়োজন পড়বে না। আর তোমরা যারা এই দ্বিতীয় অধ্যায় কখন ধরো নাই তারা যদি 2 ঘন্টা রিভাইজ দিয়ে পড়ো, আমি বলতে পারি তোমরা এইখান থেকে 10-এর মধ্যে 7-8 কিন্তু ইজিলি পেয়ে যাও। এখন হচ্ছে আমি কথা বলবো যে আইসিটি সবচেয়ে সোজা এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 3 থেকে তোমরা কি কি পড়বা। আমাদের মধ্যে অনেকেই দেখা গেছে যে এখনো চ্যাপ্টার 3 এর সম্পর্কে 3 এর সংখ্যাবদ্ধ 3.1 যেটা
এটা সম্পর্কে ভালো ধারণা নেই বা পড়ো নেই বা তোমাদের অনেক গ্রুপ সাবজেক্ট পড়ার জন্য এটা পড়ার সময় নেই বা ভুলে গেছো, যে কোনো কারণ নিতে পারে। আমার এই ভিডিওটা যদি তোমরা ফলো করো, এই ভিডিওতে আমি যে কি কি বলছি এই টপিকগুলো যদি তুমি ফলো করো এবং মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমার 4-3 নিয়ে কোনো সমস্যা থাকবে না। 4-3 থেকে যাই আসুক না কেন, তুমি ইজিলি অ্যান্সার দিতে পারবে। এটা হচ্ছে আমার সংখ্যা পদ্ধতির চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো। এখন তুমি এই টপিকে কি কি পড়বা? তোমরা যারা কিছুই পড়ো না তাদের কথা মাথায় রেখে আমি এখান থেকে বলতেছি তোমরা কি কি পড়বা। এখানে তোমাদের ফার্স্টে কাজ হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। বর্ণাঙ্কনের জন্য তোমাদের সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সংখ্যা পদ্ধতি থেকে, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। যেমন তোমরা যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে দিয়ে দিবে, ধরো ডেসিমালে দিয়ে দিল, বললো যে এটা অক্টালে কত বা হেক্সাডেসিমালে কত, বা হেক্সাডেসিমালে দিয়ে দিল, বললো যে এটা বাইনারিতে কত। এই রূপান্তর হচ্ছে তোমার বর্ণাঙ্কনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই তোমাদের এইখান থেকে এই টপিক থেকে এটা শিখতেই হবে, এটা না শিখে কোনো বিকল্প হয়ে নেই। এখন হচ্ছে বাইনারি যোগবিয়োগ। বাইনারি যোগবিয়োগ এটা অনেক সময় আসে, অনেক সময় আসে না, এরকম টাইপের একটা কোশ্চেন। তোমরা যারা কিছুই পড়ো তাদের জন্য আমি বলবো আপাতত বাইনারি যোগবিয়োগ বাদ দাও। এখন বাদ দেওয়ার মানে এই না যে তোমরা পড়বা বা তোমরা এখন বলবা যে বাইনারি যোগবিয়োগ যদি আমি না পারি তাহলে আমি অন্য একের পরিপূরক বা দুইয়ের পরিপূরক আমি কিভাবে করব, এটা তুমি বলতে পারো। এখন আমি বলি যে যারা কিছুই পারো না তারা হয় শিখো, অথবা যদি তোমাদের টাইম না থাকে তাহলে স্কিপ করে তুমি এই জিনিসটা বাইনারি যোগবিয়োগ ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। তাহলে আমি এখানে জাস্ট একটা দিয়ে রাখি, যারা পারো তাদের জন্য তো অবশ্যই শিখবা, একটু দেখবা। আর যারা পারো না তারা হচ্ছে এটা স্কিপ করতে পারো, কারণ এটা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। আর যদি সময় পাও এই বাইনারি যোগবিয়োগ দেখতে তোমার বেশি না 10-15 মিনিটে তুমি এই বাইনারি যোগবিয়োগটা সলভ করে ফেলতে পারবে, শিখতে পারবে, যারা কিছুই শিখো না এতদিনে বা পড়ার চাপে করতে পারবে। এখন দুয়ের পরিপূরক। দুয়ের পরিপূরক এটা আমি আইডিসটা দিচ্ছি। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে ঘন করে আসার ভিতরে সবচেয়ে বেশিবার যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে দুয়ের পরিপূরক। 4 নম্বরের যে কোশ্চেন ঠিকই থাকে। দুয়ের পরিপূরকের কোশ্চেনটা এইভাবে হয় যে তোমরা দুইটা সংখ্যা দিয়ে দিবে, এই দুইটা সংখ্যা থেকে বলবে যে এই সংখ্যা দুইটা দুইয়ের পরিপূরকে যোগ করো, অথবা বলতে পারে দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, অথবা বলতে পারে যে দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য বা বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করো। এই যোগের মাধ্যমে নির্ণয়টা কিভাবে করবো আমরা? যোগের মাধ্যমে নির্ণয়টা আমি দুইয়ের পরিপূরক দিয়ে করতে হবে। তাহলে এই প্রশ্নটা তুমি এই ফাইলটা দিয়ে রাখো যে দুইয়ের পরিপূরকটা এইখান থেকে তোমার করতেই হবে। এখন আসো সরল। সরল তো তোমার লজিক গেটের যে ডিজিটাল ডিভাইস থেকে যে অংশটা আছে ওটা থেকে সরল তোমার আসবে। গ নম্বরে সরল মাস্ট। আমি সরল থেকে কি করবো? সরল থেকে তোমার শিখতে হলে সরল থেকে তুমি বুলিয়ান উপপাদ্যটা দেখো। বুলিয়ান উপপাদ্য দুই একটা সরল, দুই একটা তো বড় ভুল হবে, 4-5টা সরল তুমি নিজের খাতায় করবা। করার পরে তুমি এই সরলগুলো আসবে গেটের মাধ্যমে, তোমার গেট দিয়ে দিবে, গেটের পরে জাস্ট তোমার একটা আউটপুট বের করতে হবে, সেই আউটপুটটা বের করার পর সরল করতে হবে। মনে থাকবে তোমাদের? আউটপুটটা বের করে দেন হচ্ছে তোমাকে সরল করতে হবে। এটা হচ্ছে গ নম্বর বা ঘ নম্বর প্রশ্নতে বেশিরভাগ গ নম্বর প্রশ্নতে এই কোশ্চেনটা থাকে যে তোমার একটা উদ্দীপকে দিয়ে দিবে, উদ্দীপকে বিভিন্ন গেট দিয়ে দিবে, গেটের থেকে হইতেছে তোমার আউটপুট বের করতে হবে, বলবে যে উদ্দীপকের আউটপুটটি সরল করো। এটা হচ্ছে গ নম্বরের জন্য। তাই সরল তোমরা 24টা দিয়ে রাখতে পারি। এখন আসো যে ঘ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য গেটের পার্ট থেকে সবচেয়ে ঘ নম্বর প্রশ্নের জন্য ঘ নম্বর প্রশ্নের জন্য গেটের পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে এই চারটা থেকে, এই দুইটা থেকে আসবে। তোমারে ন্যান্ড গেট দিয়ে সার্বজনীনতা প্রমাণ করতে দিতে পারে, অথবা নট গেট দিয়ে সার্বজনীনতা প্রমাণ দিতে পারে। এখন এই প্রমাণটা তোমার তো এইভাবে ডিরেক্ট বলে দিবে না, কিভাবে বলবে? তুমি ধরো একটা গেট দিয়ে দিবে, ধরো তোমার ওইখানে মার্ক করে দেবে, আগে তোমার গেটটা চিনতে হবে কোন গেট আছে। এটার ভিতরে ন্যান্ড আর নট গেট দিয়ে দিতে পারে, কারণ ন্যান্ড আর নট গেট সার্বজনীন গেট, এটার মাধ্যমে সব গেটগুলো বাস্তবায়ন করা যায়। এই গেটটা দিয়ে তোমার বলবে যে উদ্দীপকের
2 নম্বর ধরো আমি 2 নম্বর কোশ্চেনে একটা NAND গেট রাখছি, NAND গেট দিয়ে NAND গেটে উদ্দীপকের গেটটি 2 নম্বর গেটে একটি সার্বজনীন গেট প্রমাণ করো, এটা প্রশ্ন আসতে পারে। তো NAND গেট দিয়ে NAND বা NOT গেট দিয়ে তুমি সার্বজনীনতার প্রমাণটা অবশ্যই শিখবে, এটা 3 স্টার দিয়ে দিলাম। সার্বজনীন প্রমাণ, সার্বজনীন প্রমাণের ক্ষেত্রে আমি তোমার বলে দিই কিভাবে করব। সার্বজনীনতা প্রমাণের ক্ষেত্রে তোমার হচ্ছে মৌলিক গেটগুলো প্রমাণ করা যায় কিনা। মৌলিক গেটগুলো আমাদের মৌলিক গেট হচ্ছে 3টা, এন্ড, অর আর নট। এই 3টা গেট NAND গেট দিয়ে প্রমাণ করতে পারলে ওটা আমরা বলবো যে সার্বজনীনতা প্রমাণ হয়ে গেছে। এই কোশ্চেনগুলো যদি তুমি এটা দেখাইতে পারো, এটা হচ্ছে তোমার 3টা ধাপে দেখাইতে হবে যে NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন, NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন, NAND গেট দিয়ে NOT গেট বাস্তবায়ন। এই 3টা যদি তুমি পাঠ করে দেখাই দাও তাহলে এখান থেকে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এখন আসো শুধুমাত্র NAND বা NOR গেট দিয়ে XOR আর XNOR বাস্তবায়ন, এই কোশ্চেনটা যে তুমি যদি গাইডে করো তাহলে যে কতবার দেখবা তুমি নিজে টেস্ট করে দেখতে পারো। এই কোশ্চেনটা আমি এখানে ক নম্বরের জন্য গেটের পার্ট থেকে 5 মার্ক দিয়ে দিয়েছি, 5 স্টার দিয়ে দিয়েছি, কারণ এই কোশ্চেনটা সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলো আসে তার মধ্যে NAND গেট বা NOR গেট দিয়ে XOR আর XNOR বাস্তবায়নটা বেশি আসে। এখন ধরো তোমার এখান থেকে সংখ্যা পদ্ধতি থেকে তো মার্কস থাকবে, এবার গেট দিয়ে থাকবে, এবার গেট না দিয়ে তোমার এনকোডার বা ডিকোডার বা হাফ অ্যাডার বা ফুল অ্যাডার থেকে তোমার এই কোশ্চেনগুলো আসতে পারে। ধরো সংখ্যা পদ্ধতি আসলো, এবার কোনো কারণে যে তোমার গেট দিয়ে দিল, তখন আসবে কি এনকোডার বা ডিকোডার বা হাফ অ্যাডার বা ফুল অ্যাডার। এইখান থেকে তুমি কি করবে, আমি এখানে দেখো লিখে দিচ্ছি এনকোডার ডিকোডার। এইখান থেকে তুমি ফার্স্টে পড়ো বা যে কোন জিনিসটা এনকোডার আর কোন জিনিসটা ডিকোডার, এটা ব্লক চিত্রটা আছে, ব্লক চিত্রটা দেখবা। ব্লক চিত্র দেখার পরে দেন হচ্ছে এটা কাকে বলে, এনকোডার কাকে বলে, ডিকোডার কাকে বলে। কারণ কোন নম্বরের প্রশ্ন আসলে তুমি কি করবে, তখন তো তোমার যদি এইগুলো না করো তাহলে তোমার কোন নম্বরের অ্যানসারটা করতে পারবে। তাই জন্য মানে এনকোডার ডিকোডার কাকে বলে বা কি এটা দেখতে হবে। এরপরে যে কোশ্চেনটা গড়চক্র আসে সেটা হচ্ছে এর বর্তনী বাস্তবায়ন করো। বর্তনী বাস্তবায়ন করতে গেলে তোমাকে অবশ্যই এখান থেকে সত্য সারণী লাগে। তাই জন্য আমি এনকোডার আর ডিকোডার সত্য সারণী আর বর্তনী কত বলেছি, এটাও তুমি 3 স্টার রাখতে পারো। এখন ধরো গেট থেকে আসে নেই, এনকোডার ডিকোডার থেকে আসে। এখন তোমার যে টপিক থেকে আসতে পারে সেটা হচ্ছে অ্যাডার থেকে। অ্যাডারের মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। এই ফুল অ্যাডার আর হাফ অ্যাডার থেকে যে কোশ্চেনটা বেশি এসে থাকে সেটা বলে যে কোনো তোমার এইখানে হচ্ছে হাফ অ্যাডার আর ফুল অ্যাডার ব্লক চিত্রটা দেখবা, অ্যাডার কাকে বলে এটা পড়বা, আর হাফ অ্যাডার বা ফুল অ্যাডারের সারণীটা তোমরা দেখবা, এবং ওটার যে লজিক গেটের মাধ্যমে আঁকে মৌলিক গেটগুলো দিয়ে আঁকা দেখবা, এবং হচ্ছে তুমি যে কোনো গেটের মাধ্যমে যে বাস্তবায়ন করে দেয় ওই টপিক পাঠ্যক্রম দেখবা। এখন যে কোশ্চেনটা 9 নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো। এই প্রশ্নটা এই অ্যাডার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায়। এই প্রশ্নটা আমি লিখিনি জায়গার কারণে, তুমি আমার ভিডিও যারা দেখবে তারা এমনি জেনে যাবে যে এই অ্যাডার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন কি। এটা থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে তোমার একটা ফুল অ্যাডার দিল বলবো যে এটা হাফ অ্যাডার মাধ্যমে বাস্তবায়ন, বা অথবা হাফ অ্যাডার দিল বলবো এটার হাফ অ্যাডার মাধ্যমে ফুল অ্যাডার বাস্তবায়ন। এই টপিকে এই যে আমি যে কথাগুলো বললাম এই প্রশ্নগুলো যদি তুমি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তুমি এই অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসবে, 2টা ইজিলি অ্যানসার করতে পারবে। আর এই 2টাই কোশ্চেনে কিন্তু 20 মার্ক। এই 20 মার্ক কিন্তু তুমি এইখান থেকে যদি ইজিলি এখান থেকে কোনো মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা নেই, কারণ তুমি যদি ঘ গ ক খ অ্যানসার ভালো করে করতে পারো এখান থেকে তোমার কোনো মার্ক কাটা যাবে না, কারণ এখানে কোনো কখনো কোনো কোশ্চেন নেই। তোমার এসএসসি বইয়ের মধ্যে সবচেয়ে ছোট চ্যাপ্টার যেটা ধরা হয় এটা হচ্ছে এসকিউএল বা চ্যাপ্টার 4। এসকিউএল থেকে তোমরা সৃজনশীলের জন্য 2টা টপিক পড়তে হবে, একটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো আর একটা হচ্ছে এসকিউএল কোড। এই ওয়েবসাইটের কাঠামোগুলো ধরো তোমার যদি এসকিউএল কোড না আসে তাহলে ওয়েবসাইটের কাঠামো থেকে দিবে, আর যদি ওয়েবসাইটের কাঠামো আসে তাহলে এসকিউএল দিবে। এর মানে এই না যে 2টা আসতে পারবে। আমি তো আগে শুরুতে বলে দিয়েছি যে এই টপিক থেকে কখনো 2টা কোশ্চেন এসে পড়ে। 2টা কোশ্চেন আসলে একটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো থেকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর একটা হচ্ছে এসকিউএল কোড থেকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এখন HTML কোড থেকে তাহলে ওয়েবসাইটে আমি 30টা দিয়ে রাখি। এখন HTML কোড দিয়ে তুমি কি করবা? তোমাকে সবাই হয়তো সাজেশন দিতে পারে জাস্ট টেবিল খুললেই হয়ে যাবে বা ইমেজ খুললেই হয়ে যাবে। এখন এরকম না, কারণ আমি তো বাই কোশ্চেন পাই, তাই না? আর কোশ্চেন পাওয়ার সম্ভাবনা নাই, বা যারা তোমার এই সাজেশনটা দেয়, হ্যাঁ টেবিল থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। তার মানে এই না যে টেবিল থেকে দিবে, অন্য কিছু দিতে পারবে, তোমাকে অর্ডার লিস্ট দিয়ে দিতে পারে। ধরো তুমি টেবিল শিখে গেলা, এখন তোমার আসা অর্ডার লিস্ট, তখন তুমি কি করবে? তখন তোমার কোশ্চেনটা ছাড়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমি টেবিলে 30টা দিয়ে রাখবো। টেবিলের মধ্যে তুমি ইমেজ শিখবা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট শিখবা, আর হচ্ছে হাইপারলিংক বা তুমি একটা লিঙ্ক যোগ করা শিখবা। এখানে আমি জিনিসটা দিচ্ছি কেন? টেবিল আসার চান্স সব থেকে বেশি, কিন্তু এইগুলোরও আসার চান্স আছে। এখন আরেকটা কথা, টেবিলের মধ্যে ইমেজ কিভাবে বসায় ওই জিনিসটা শিখবা। আরেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে, গ নম্বরের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে তোমার একটা টেবিল দিয়ে দিল উদ্দীপকে, সেই টেবিলগুলো তোমার ফার্স্ট গ নম্বরে বলতে পারে যে HTML কোড লেখো, গ নম্বরে বলতে পারে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারি স্থাপন করে নতুন টেবিলে তৈরিকৃত টেবিলের জন্য HTML কোড লেখো, নতুন তৈরিকৃত টেবিলের জন্য HTML কোডটা লেখো। এই কোশ্চেনটা যে তোমরা কতবার আসছে, যে একটু টেস্ট পেপার খুললে তুমি এই জিনিসটা কিন্তু দেখতে পারো। এই হচ্ছে তোমার HTML এর বাদে তোমার বেশি কিছু পড়ার প্রয়োজন নাই। এখন একটা কোশ্চেন হইতেছে তুমি পড়তে পারো যে প্রত্যেকটা আমরা হচ্ছে অ্যাট্রিবিউট ব্যবহার করি, প্রত্যেকটা টেবিল তৈরির সময় আমরা অ্যাট্রিবিউট বা HTML অনেক জায়গায় আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি। ওই অ্যাট্রিবিউট গুলো তোমার একটু মনে রাখতে হবে আমরা কি কি কোনটারে অ্যাট্রিবিউট বলে, মানে ভ্যালুর আগে আমি যেটাতে ভ্যালু বসাই সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট তোমার অনেক সময় দিতে পারে যে এই অ্যাট্রিবিউটটা এই টেবিলে তৈরিকৃত টেবিলে ব্যবহৃত অ্যাট্রিবিউট গুলোর ব্যবহার লাগে, ব্যবহারটা তোমার একটু শিখতে হবে। এই তোমরা যদি যারা এই টপিকের কোনো একটা টপিক বুঝতে সমস্যা হয়, আমি যেগুলো দিতেছি সেগুলো যদি কেউ মনে করো যে আমি এই টপিকটা বুঝতেছি না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলে আমি চেষ্টা করব ওই টপিকের উপর ভিডিও তৈরি করে দেওয়ার। আর তোমরা যদি কেউ চাও যে HTML এর উপরে ভিডিও দেওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমাকে জানাবা, তাহলে আমি HTML ভিডিও পুরো টপিকের উপর ভিডিও করতে বেশি সময় লাগবে না। এটা হচ্ছে একটা যদি 2-3 ঘন্টার ক্লাস নেই ভিডিওর মাধ্যমে আমি পুরো টপিকটা কভার করতে পারবো। যদি তোমরা কেউ চাও অবশ্যই কমেন্ট করে জানাও। এখন বাকি থাকবে কি চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5টা তোমরা যারা আগে কেবলমাত্র চ্যাপ্টার 5 পড়ছো তারা চ্যাপ্টার 5 পড়বা, কারণ তুমি অনেক চ্যাপ্টার 5 যদি কিছুই না জানো 2 দিনে এটা কখনোই সম্ভব না পড়ে কমপ্লিট করা। আর চ্যাপ্টার 5 এর সবার জন্য হচ্ছে চ্যাপ্টার 5 এর ভিতর থেকে হইতেছে কোন ভাষা কত সালে আবিষ্কৃত হয়েছে, তারপরে অ্যালগরিদম, ফ্লোচার্টের প্রতীকগুলো, অ্যালগরিদমের ধাপগুলো একটু দেখবা, ফ্লোচার্টের প্রতীকগুলো একটু দেখবা। এটা হচ্ছে এমসিকিউর জন্য দরকার। আর যারা মনে করতেছো যে আমি অ্যালগরিদম চ্যাপ্টার 5 আগে একটু পড়ছি এখন হয়তো ভুলে গেছি বা অনেকদিন পড়া হয় নাই, তাদের জন্য চ্যাপ্টার 5 এর থেকে একটা কোশ্চেন তোমাদের জন্য আমি বলে দেবো যে এখান থেকে তোমরা আসলে অ্যান্সার করতে পারবা। আর যারা পুরোপুরি পারো তারা এখান থেকে দুইটা কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবা। কি কি চ্যাপ্টার 5 এর? চ্যাপ্টার 5 এর প্রথম কোশ্চেন থাকবে, প্রথম কোশ্চেনটা হবে তোমাদের হচ্ছে সোজা বেসিক নরমাল জিনিসের উপরে এই কোশ্চেনটা হবে। চ্যাপ্টার 5 থেকে এক নম্বর কোশ্চেনটা আসতে পারে, এই কোশ্চেনটা হইতেছে যোগ বিয়োগ ক্ষেত্রফল তাপমাত্রা স্কেল রূপান্তর এই রিলেটেড প্রোগ্রামগুলো থেকে চ্যাপ্টার 5 এর প্রথম কোশ্চেনটা আসবে। কারণ এই জিনিসগুলো হইতেছে সোজা একটা এখান থেকে একটা সোজা কোশ্চেন দিবে, একটা একটু তুলনামূলক কঠিন কোশ্চেন দিবে। এই সোজা কোশ্চেনের ভিতরে গ নাম্বার তোমার যেটা থাকবে, গ নাম্বার থাকবে এর জন্য বলবে যে অ্যালগরিদম বা লো চার্ট লেখো, লিখো বাখো, অথবা দুটো একসাথে দিতে পারো যে এটা এই প্রোগ্রামের জন্য অ্যালগরিদম আর ফ্লো চার্ট লেখো। এটা হওয়ার সম্ভাবনা খুবই কম, যোগ বিয়োগের ক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা আছে। আর গ নম্বরের প্রশ্ন যেটা দিবে, গ নম্বরের দিকে হইতেছে ওই যে তোমার যে প্রোগ্রামটা ওই প্রোগ্রামটার সি প্রোগ্রাম লিখতে দিবে।
আর এখান থেকে যে 2 নম্বর কোশ্চেনটা আসবে, 2 নম্বর কোশ্চেনটা আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে একটু তুলনামূলক কঠিন। 2 নম্বর কোশ্চেনের জন্য তোমরা সবচেয়ে বেশি যে টপিকটা দেখবা এটা হচ্ছে সিরিজ। সিরিজ থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তোমরা অনেকজন লিথিয়াম, গসাগু এগুলো নিয়ে পড়ে থাকো, কিন্তু সবচেয়ে বেশি যে প্রশ্ন আসে এখান থেকে সেটা হচ্ছে সিরিজ। তাই সিরিজের টপিকগুলো একটু ভালো করে দেখবা, সিরিজের প্রোগ্রামগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। এখন হচ্ছে এরপর কন্ডিশন ইফ এলস এর যে স্টেটমেন্ট দিয়ে আমরা করি সেই পাওয়ার রিলেটেড প্রোগ্রামগুলো একটু দেখবা। সবার লাস্টে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে গসাগু আর লসাগু, কারণ এটা একটু তুলনামূলক কঠিন। তার মানে এই না যে তুমি এবারে পারবা না, এটা পরে দেখার চেষ্টা করবা। আগে হচ্ছে সোজাগুলো তুমি দেখে কমপ্লিট করে রাখবা। এখান থেকে গণনা করা আছে, গণনা করা এই বইটার মধ্যে নেই যে অ্যালগরিদম অফ ফ্লোচার্ট আকবা লিখো। আর এখানে ঘন নম্বর প্রশ্নটা আসছে যে কোনো একটা লুপের মাধ্যমে সমাধান করো। এখান থেকে লুপের টেস্ট পেপারগুলো দেখতে পাবো যে এখানে লুপের মাধ্যমে সমাধানের প্রশ্নটা বেশি আসে। এখান থেকে যে রুলটা বেশি আসে সেটা হচ্ছে ডু হোয়াইল। এই যে সিরিজের প্রোগ্রামগুলো তুমি ডু হোয়াইল লুপের মাধ্যমে সমাধান করো, বা হোয়াইল বা অর লুপের মাধ্যমে সি প্রোগ্রামটা লেখো। এইটা হচ্ছে তোমার এসএসসির জন্য, আইসিটির জন্য ফাইনাল সাজেশন। এই সাজেশনের বাইরে তোমরা ভাই বিশ্বাস করো এর বাইরে আর আসার মতো আর কিছুই নেই। সাজেশনটা যদি তুমি একটু মনোযোগ দাও, যারা আগে কি পড়ছো তাদের জন্য এই সাজেশনটা জাস্ট একদিনের পড়া, একদিনও না 6 ঘন্টার পড়া। আর যারা পড়ো নাই তাদের জন্য এটা 2 দিনে পড়া। এখন 2 দিনে কি কি পড়ো? তুমি প্রথম দিন হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তরটা শিখবা, আর 1 নম্বর আর 2 নম্বর অধ্যায় করে ফেলবা। তৃতীয় দিন হইতেছে তুমি এসটিএমএল 2 ঘন্টা শিখবা, 2 ঘন্টা না লাগবে তোমার জন্য ধরো 4 ঘন্টা শিখবা। দেন হইতেছে পঞ্চম এসটিএমএল শিখবা, আর হইতেছে লজিক গেট শিখবা, আর ওই লজিক গেটের পরে যে অ্যাড করা ডি করা এই পার্টটা শিখবা। এরপর যদি সময় থাকে, তোমার জন্য মনে হয় যে আমার সময় আছে, আমি এখান থেকে আমার যেগুলো পড়া হয়েছে সেগুলো সব শেষ, আমার এখানে পড়ার কিছু নাই, তখন হচ্ছে তুমি পঞ্চম অধ্যায়ে যাবা। পঞ্চম অধ্যায়ে এসে যোগ বিয়োগের আগে দেখবা, যদি তারপরেও সময় পাই দেন হইতেছে এটা দেখবা। আমার থেকে যদি সাজেশন চাও এটা দেখার দরকার নেই। তোমার এর বাদেও 7টা কোশ্চেন আছে, 7টা কোশ্চেন থেকে তুমি ইজিলি 5টা দিয়ে দিতে পারবে। তুমি চেষ্টা করবে গণনামূলক কোশ্চেনগুলো কম অ্যান্সার করার, কারণ ওইখান থেকে অ্যান্সার করলে তোমার মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তুমি যদি এই সব কোশ্চেন অ্যান্সার করো এখান থেকে মার্ক কাটা যাওয়ার সম্ভাবনা নেই। আশা করি তোমরা পরীক্ষা ভালো হবে। তোমাদের শুভকামনা জানিয়ে আমি আমার লেকচার শেষ করতেছি। তোমাদের যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। আর যদি ভালো লাগে বেশি তাহলে সাবস্ক্রাইব করতে বলবা।